হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। পায়ে ভর করে দাঁড়িয়ে এক হাত চেয়ারের উপর রাখে, চোখ মুখ জটিল করে নিজে নিজে হাসতে থাকে। দু পা এগিয়ে কাচের দেয়ালে তাকিয়ে বলে, আমি বলেছিলাম ইমন, তুমি শুধুই আমার, তোমার স্ত্রী হওয়ার অধিকার একমাত্র আমারই আছে। এই নিরুলতা চৌধুরী ছাড়া আর কারোর হতে পারো না তুমি। পূর্বের ভঙ্গিমায় হাসতে থাকে নীরু। দরজা নক করে ভেতরে প্রবেশ করে ম্যানেজার। ভারী গলায় বলে, চেয়ারে হাত রেখে ঘুরে দাঁড়ায় নীরু। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলে, কে? একই কণ্ঠে ম্যানেজার বলে। কিছুটা উদ্বিগ্ন হয়ে চেয়ার টেনে বসে নীরু। হাতের পেন্সিলটা টেবিলে ঘুরিয়ে বলে ওঠে, ভেতরে পাঠিয়ে দিন তাকে। মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে যায় ম্যানেজার। বাইরে বসা লোকটার দিকে তাকিয়ে বসের রুমে যেতে বলে। দরজাটা ঠেলে খানিক ভেতরে গিয়ে মৃদু হেসে লোকটা বলে, আসতে পারি? হাতের পেন্সিল ঘোরানো বন্ধ করে চোখ তুলে সামনে তাকায় নীরু। কপালটা ভাঁজ করে উৎকণ্ঠিত হয়ে বলে, রিহান আপনি? নীরুর সামনে রাখা চেয়ারে বসে পড়ে রিহান। কণ্ঠে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে। আপনি? ব্যস্ত ভঙ্গিতে নীরু বলে, এখানে কেন এসছো তুমি? এখন ঠিক আছে। তোমার মুখে আপনি ডাক শুনে নিজেকে অনেক অপরিচিত মনে হচ্ছিল। তুমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দাওনি। চেয়ারটা পিছিয়ে পায়ের ওপর পা তুলে বসে রিহান। বলে, রিল্যাক্স বেবি, কুল ডাউন। এত উত্তেজিত হলে চলবে কি বলো? আমি তো তোমার উপকারের জন্যই এসেছি এখানে। কিছুটা অবাক হয়ে নীরু বলে, আমার উপকার করবে তুমি? বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। 5 বছর আগেও তো তুমি আমার কথাটা বিশ্বাস করনি, কিন্তু তার 2 বছর পর ঠিকই বিশ্বাস করেছিলে। দেখো রিহান, আমি পুরনো কথা আর তুলতে চাই না। সবকিছু ভুলে আমি এখন নতুন করে বাঁচতে চাই। কিন্তু এমন কি জানে তোমার আমার সম্পর্কের কথা? সম্পর্ক মানে কোনটাকে তুমি সম্পর্ক বলছো? আমাদের সম্পর্কটা ছিল শুধুই বন্ধুত্বের। তুমি এটাকে অন্য ফ্লেভার দিলে ভুল হবে রিহান। বিয়ের পর নিজের স্বামীকে ছেড়ে অন্য ছেলের সাথে টাইম স্পেন্ড করাই শুধু বন্ধুত্ব? স্বামী অফিসে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা অন্য ছেলেদের সাথে আড্ডা দেওয়াকেই তুমি বন্ধুত্ব গুরুত্ব বলছো? হ্যাঁ বলছি, কারণ তখন আমি সত্যিটা বুঝতে পারিনি। ইমনের ভালোবাসার মূল্যটা তখন বুঝতে পারিনি। শুধুমাত্র নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে তখন তোমার সাথে মিশেছি। কিন্তু এসব কথা কি ইমনকে বলেছো? সে কি জানে তোমার আমার সম্পর্কের কারণেই তোমাদের ডিভোর্স হয়েছিল? না, ইমন কিচ্ছু জানে না, আর আমি জানাতেও চাই না। অতীতের সমস্ত স্মৃতি ভুলে আবার নতুন করে ভালোবাসার ঘর বাঁধবো আমরা। আর কেউ কোনো দিন আমাদের আলাদা করতে পারবে না। এত আশা কিন্তু ভালো না নীরু। ইমন হয়তো এখন আর তোমাকে ভালোবাসে না, হয়তো তার মনে এখন অন্য কেউ অবস্থান করেছে। কণ্ঠে অজস্র কৌতূহল নিয়ে নীরু বলে। মানে? নীরুর সামনের পেন্সিলটা নিজের দিকে এগিয়ে নেয় রিহান। 2 আঙুলের মাঝখানে রেখে পেন্সিলটা ঘুরিয়ে জবাব দেয়, পরি, ইমন হয়তো এখন পরীকেই ভালোবাসে। চোখ দুটো কপালে তুলে নীরু বলে। পরীকে তুমি কিভাবে চেনো? ঠোঁট দুটো বাঁকা করে রহস্যময় হাসিতে মেতে উঠে রিহান। চেয়ার থেকে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলে, আমি অনেক কিছু জানি নীরু, যেগুলো তুমি জানো না। মানে কি জানো তুমি? সব। আমি তোমাদের সম্পর্কের বিষয়ে সবকিছু জানি। পরি যে 5 বছর আগে থেকেই ইমনকে ভালোবাসে সেটাও আমি জানি। ইমনের মায়ের জোরাজোরিতে যে পরি ইমনকে বিয়ে করতে বাধ্য হয়েছে এটাও আমি জানি। আর এখন যে পরীকে সরিয়ে তোমার সাথে আবার ইমনের বিয়ে ঠিক হয়েছে সেটাও আমার খুব ভালো করেই জানা। কিন্তু তুমি কেন এত কিছু জেনেছো? এর পেছনে তোমার কি স্বার্থ? আমি ব্যবসায়ী মানুষ, স্বার্থ ছাড়া আমি কোনো কাজ করি না। তাই এখানেও আমার স্বার্থ আছে, আর অনেক বড় একটা স্বার্থ। কি সেটা? পরীকে নিজের করে কাছে পাওয়াটাই আমার স্বার্থ। অবাক হয়ে নীরু বলে, তুমি পরীকে চাও? হ্যাঁ হ্যাঁ চাই, কারণ পরি আমার একমাত্র ভালোবাসা। কলেজে পরীকে দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু তখনও আমি জানতাম না পরি মনে মনে ইমনকেই ভালোবাসে। তাই ওকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু পরি আমাকে রিজেক্ট করেছে, কারণ কারোর সাথে কোনো যোগাযোগ না করে হঠাৎ একদিন দেশ ছেড়ে লন্ডন চলে যায়। তাই আমিও তাকে ভুলে থাকার জন্য আব্বু আম্মুর কথায় সেদিন তোমাদের বাসায় তোমাকে দেখতে গিয়েছিলাম।
আর সেদিন তোমাকে দেখেও আমার মনে কিছুটা ভালো লাগা জন্মেছিল, কিন্তু যখন তুমি ইমনের কথা বললে, তোমার সম্পর্কের কথা বললে, তখন খুব রাগ হয়েছিল ভিতরে। মনে হয়েছিল কেন বারবার আমি হেরে যাব, কেন আমি আমার ভালোবাসাকে পাবো না। মনের মনে জেদ করি যেভাবেই হোক আমি তোমাদের সম্পর্কটা টিকতে দিব না। তার কিছুদিন পরেই জানতে পারি ইমন হলো সেই ছেলেটা যাকে পরি ভালোবাসে। তাই আমার জেদটা আরো বহুগুণ বেড়ে যায়। ইমনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি ওদের ওপর নজর রাখি। তোমাদের বিয়ের পর সুযোগ বুঝে তোমাকে আমার সাথে সম্পর্কে জড়িয়ে নিই। ধীরে ধীরে তুমি ইমনকে ছেড়ে আমার উপর আসক্ত হয়ে পড়ো। একসময় আলাদা হয়ে যাও দুজনে, শেষ হয়ে যায় তোমাদের মধ্যে সব সম্পর্ক। চেয়ার থেকে দাঁড়িয়ে রাগী স্বরে নীরু বলে, তার মানে সবকিছুই তোমার সাজানো প্ল্যান ছিল? তুমি ইচ্ছে করে আমাদের আলাদা করেছিলে? হ্যাঁ, সবকিছু আমার প্ল্যান ছিল। ইমনকে হারানো ছিল আমার একমাত্র লক্ষ্য, কিন্তু পরে আবার ইমনের জীবনে ফিরে এসে আমাকে হারিয়ে দিয়েছে। ইমনকে জিতিয়ে নিজের ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছে তাকে, কিন্তু আমি চাই পরি ইমনের জীবন থেকে সরে যাক। পরি শুধু আমার, অন্য কারো নয়। আমি তোমার সেই স্বপ্ন পূরণ করব, পরি তোমারই থাকবে, কিন্তু তার জন্য আমাকে তোমার হেল্প করতে হবে। ইমনের সাথে আমার বিয়েটা হলেই পরি আর কখনোই ইমনের কাছে আসতে পারবে না। তখন তোমার আর পরির মাঝে আর কোনো বাধাই থাকবে না। নীরুর কথায় হাতের পেন্সিলটা টেবিলে ঘুরিয়ে রিহান বলে, টাইম উইল সে। রকিবউদ্দিন বারান্দায় রাখা চেয়ারে মাথা এলিয়ে আনমনে বসে আছে। হাতে আধ পোড়া জ্বলন্ত সিগারেট, চোখ দুটো বন্ধ করে ডুবে আছে ভাবনার সাগরে। মাথায় ভর করে আছে পাহাড় সমান দুশ্চিন্তা। এদিকে রাগ করে অন্য রুমে বসে আছে রাবেয়া। ধীর পায়ে সেখানে প্রবেশ করে ইমন। রাবেয়া মুখ বাঁকা করে কণ্ঠে রুষ্টতা নিয়ে বলে, তুই কেন এসেছিস সেখানে? যা, তোর বাবার সাথে গিয়ে বিয়ের প্রস্তুতি নে। হাঁটু গেড়ে রাবেয়ার পায়ের সামনে বসে পড়ে ইমন। দুই হাতে পা জড়িয়ে কাঁদতে থাকে। অস্পষ্ট গলায় বলে, আমাকে মাফ করে দাও মা। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। পরীকে আমি নিজের স্ত্রী হিসেবে মানিনি, অনেক কষ্ট দিয়েছি ওকে। তাচ্ছিল্যের সুরে রাবেয়া বলে, এখন এসব বলে কি লাভ? আমি কিছু লাভের আশায় এসব বলছি না মা। আমি শুধু আমার ভিতরের কথাগুলো তোমাকে বলতে চাই। এইসব আমার সহ্য হচ্ছে না। আমি এভাবে থাকতে পারছি না মা। অনেক কষ্ট হচ্ছে বুকটায়। কিসের এত কষ্ট তোর? সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলার কষ্ট মা। আমি জানি পরি আমাকে অনেক ভালোবাসে, তাই আমার দেওয়া সব কষ্ট মুখ বুঝে সহ্য করে নিয়েছে। সবসময় আমার আর আমার পরিবারের ভালো চেয়েছে। কিন্তু তোমরা এটা জানো না যে আমিও পরীকে অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু আমি এটা কখনো মুখ ফুটে বলতে পারিনি। শুধুমাত্র একটা ভয়, আর সেটা হলো বর্ষার বিয়ে। আর তাই আমি আমাদের বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আজ আমার সেই ভয়টাই সত্যি হয়ে গেল। পরি আমার জীবন থেকে আজ সত্যি হারিয়ে যাচ্ছে মা। আমাকে ছেড়ে চলে যাচ্ছে পরি। রাবেয়ার পা জড়িয়ে অঝরে কাঁদতে থাকে ইমন। দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে রাবেয়া। ইমনের মাথায় হাত রেখে ধরা গলায় বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, পরেকে তুই নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস। কিন্তু আমাকে এখন এসব বলে কিচ্ছু হবে না। ইমন, যাকে ভালোবাসিস তার সামনে গিয়ে দাঁড়া, নিজের ভালোবাসার কথা বলে দে তাকে। দেখবি পরে তার ভালোবাসার কাছে থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। তোর হাত ধরেই এবারে বউ হয়ে থাকবে সারা জীবন। ধীর পায়ে রকিবউদ্দিনের সামনে এসে দাঁড়ায় পড়ি। হাঁটু গেড়ে বসে পা ধরে মাফ চাইতে থাকে। রকিবউদ্দিন ধর পড়িয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, এ কি, এসব কি করছো তুমি? উঠে দাঁড়াও বলছি। মাথাটা নিচু করে দাঁড়িয়ে ভেজা গলায় পরি বলে, আমাকে মাফ করে দিন বাবা। আমি আপনার ছেলেকে জোর করে বিয়ে করেছি। আমার জন্য আপনাদেরকে আজ এত বড় অপমান সহ্য করতে হয়েছে। সব দোষ আমার। আমি সারা জীবনের জন্য এমনকি ভুলে যাব। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমাকে আপনি মাফ করে দিন। রকিবউদ্দিন কিছু না বলে দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে নেয়। কিছুটা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, এসব তোমার আগে ভাবা উচিত ছিল। আমার ছেলে তোমাকে ভালোবাসে না সেটা জেনেও যখন তুমি তাকে বিয়ে করতে বাধ্য করেছো, এখন এসেছো ক্ষমা চাইতে। তুমি যে অন্যায় করেছো তার ক্ষমা আমার কাছে নেই। আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না।
তুমি দয়া করে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে পরি। কড়া গলায় রকিবউদ্দিন বলে ওঠে, জাস্ট গেট লস্ট। আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসে পরি। দৌড়ে চলে যায় নিজের রুমে। বিছানায় শুয়ে নীরবে চোখের জল ফেলতে থাকে। সারাদিন রুমে দরজা আটকে শুয়ে থাকে বিছানায়। দরজায় কড়া নাড়ার শব্দে বিছানা থেকে উঠে দাঁড়ায় পরি। চোখে খানিক পানির ঝাপটা দিয়ে দরজাটা খুলে দেয়। মুখে শুকনো হাসি এনে বলে, মা, তুমি কিছু বলবে? সারাদিন তো কিছু মুখে দিসনি, এখন অন্তত কিছু একটা খেয়ে নে। এখন আমি কিছু খাবো না মা, ক্ষুধা নেই। ইমন তোর জন্য না খেয়ে বসে আছে। আমার জন্য না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি তাকে খেয়ে নিতে বলো, আমার ক্ষুধা নেই। রাবেয়া আর কিছু না বলে চলে আসে ড্রয়িং রুমে। সমস্ত বাসা জুড়ে একটা বিষণ্ণতা বিরাজ করছে। রকিবউদ্দিন প্লেটে হাত দিয়ে ভ্রু কুচকে বলে ওঠে, রাকিবা, সবাই কোথায়? পানির গ্লাসটা রকিবউদ্দিনের দিকে এগিয়ে দেয় রাবেয়া। কণ্ঠে একরাশ অবজ্ঞা নিয়ে প্রতি উত্তরে বলে, সবাই যে যার রুমে আছে, আপনার ক্ষুধা লেগেছে, খেয়ে নিন। তুমি খাবে না? আমার কথা আপনার না ভাবলেও চলবে। আমি এবারের কে, শুধু একটা কাজের মেয়ের মতো খেটে যাচ্ছি। আমার মতামতের কোনো গুরুত্ব আছে এ বাড়িতে? তুমি একটা সামান্য বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি করছো রাবেয়া। সামান্য বিষয় আপনার কাছে একটা সামান্য বিষয় মনে হচ্ছে? একটা মেয়ের ভালোবাসা, তার সংসার, সম্পূর্ণ সবকিছু ভেঙে যাওয়া আপনার কাছে সামান্য মনে হচ্ছে? যদি আমি তোমাদের কথা মেনে নিই, পরীর এই বাড়ির বউ হিসাবে রাখি, তাহলে নীরুর কি হবে? একটা বড় ভেবেছো? সেও তো ইমনকে ভালোবাসে, ইমনকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছে। আর বর্ষার বিয়েটাও তখন ভেঙে যাবে। সমাজের মানুষের কাছে আমার মুখ দেখাবো কি করে? তাই বলে নিজের স্বার্থের কথা ভেবে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলবো? নিজের মেয়ের সংসার করতে আরেকটা মেয়ের সংসার ভেঙে দেব? টেবিলে আঘাত করে জোর গলায় রকিবউদ্দিন বলে, আমার ছেলে পরীকে ভালোবাসে না, আর যদি ভালোবাসেও তবু আমার কাছে ওদের এই বিয়ে কোনো মূল্য নেই। কারণ আমি চৌধুরী সাহেবকে কথা দিয়েছি আমার ছেলের বিয়ে নিরুলতার সাথেই হবে। আর তুমি খুব ভালো করেই জানো রাবেয়া, আমি আমার কথা বরখাপ কখনো করি না। রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় রকিবউদ্দিন। হাতের জগটা হঠাৎ ফ্লোরে পড়ে যায় রাবেয়া। পরীর জন্য বুকের ভেতরটা তার ধক করে ওঠে। ছাদের কিনারায় আনমনে দাঁড়িয়ে আছে পরী। মাঝে মাঝে হালকা শৈত্যপ্রবাহ এসে ধাক্কা দিতে থাকে গায়ে। গালের উপর যেন স্রোতধারা বয়ে যাচ্ছে। বুকের ভেতর সৃষ্টি হওয়া হাজারো স্বপ্নগুলো গলা টিপে ধরতে থাকে একে একে। গায়ের ওপর জড়ানো চাদরের আবরণে চমকে উঠে পেছনে তাকায়। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো মানুষটার দিকে। পরক্ষণে আবার দৃষ্টি নামিয়ে এড়িয়ে যেতে থাকে তাকে। পেছন থেকে পরীর হাত ধরে টেনে নিজের সামনে নিয়ে আসে ইমন। কণ্ঠে যথাসম্ভব কোমলতা নিয়ে বলে ওঠে, আই লাভ ইউ। কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়ে যায় পরী। মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইমনের চোখের দিকে। খানিকক্ষণ বাদে নিজেকে সামলে নিয়ে বলে, আমার হাতটা ছেড়ে দিন, যেতে হবে। হাত ছেড়ে দেয় ইমন, কিন্তু পথ আটকে সামনে দাঁড়ায়। অনুনয়ের সুরে বলে, আমি সত্যি তোমাকে ভালোবাসি পরি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি পরি। খানিক জোর গলায় পরী বলে, প্লিজ আমার সামনে থেকে সরে যান, আমি রুমে যাব। এক ঝটকানিতে পরীকে কাছে টেনে নেয় ইমন। শরীরের সাথে চেপে ধরে তাকিয়ে থাকে তার পায়ে বিমুখটার দিকে। প্রেমাচ্ছন্নতায় সিক্ত সেই দৃষ্টি বারবার তোলপাড় করে দিতে থাকে পরীর ভেতরটা। ইচ্ছে করছে এক্ষুনি ইমনের চোখ দুটোতে ভালোবাসার স্পর্শ দিতে। ভেতরটা হাহাকার করে উঠে পরীর। শুকনো গলায় বলে, আমি আপনাকে ভালোবাসি না। কথাটায় কোনো ভাবান্তর ঘটে না ইমনের। একই দৃষ্টিতে তাকিয়ে একেবারে কাছে চলে আসে। গলাটা শুকিয়ে আসতে থাকে পরীর। নিঃশ্বাসটা ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর চোখ মেলে তাকাতে ইমন বলে, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তো মিথ্যে কথা বলে লাভ নেই। আমার ভালোবাসাটার কোনো মূল্য নেই মিস্টার ইমন, কারণ আমার ভালোবাসাটা একদিকে। আপনি আসলে মন থেকে নীরুকেই ভালোবাসেন, আর নীরু আপনাকে অনেক ভালোবাসে। আপনারা দুজন অনেক সুখী হবেন। আপনাদের মাঝে কাটা হয়ে আর আমি থাকতে চাই না। পরীকে ছেড়ে দিয়ে ছাদের কোণার দিকে 2 পা এগিয়ে যায় ইমন। উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে,
নিরুর প্রতি এখন আমার কোনো ফিলিংস নেই। এখন আর আমি নিরুকে ভালোবাসি না। আমার হৃদয় জুড়ে এখন শুধু তোমার অস্তিত্ব। হয়তো একদিন নিরুকে আপনি এই কথাটা বলেছিলেন, কিন্তু এখন তাকে ভুলে গেছেন। আমি আপনাকে গ্রহণ করলে যে ভবিষ্যতে আপনি আমাকেও ভুলে যাবেন না, তার কি গ্যারান্টি আছে? হতেও তো পারে আমাকে ছেড়ে আবার অন্য কোনো মেয়ের প্রেমে পড়বেন আপনি। পরীর কথা শুনে চমকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইমন। বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে তার। কণ্ঠে একরাশ হতাশা নিয়ে বলে, তুমি ঠিকই বলেছো পরি। নিরুকেও একদিন আমি বলেছিলাম নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসি তাকে, কখনো তার হাত ছেড়ে দেবো না। আর তখন আমি সত্যি বলেছিলাম সেগুলো, কারণ নিরু তখন আমার পাশে ছিল, আমাকে বিশ্বাস করে হাতে হাত রেখেছিল। কিন্তু আমি তখন আসলে জানতাম না আমাদের বিশ্বাসটা ছিল ঠুনকো, পথ চলাটা ছিল ক্ষণিকের। কিন্তু নিরু আমাকে সে কথা বুঝিয়ে দিয়েছে আমাদের মধ্যে পার্থক্যটা কত বিশাল। তোমার প্রতি আমার ভালোবাসাটা ক্ষণিকের আবেগে জন্মায়নি, বরং আমার বাবা মা বোন আর আমার পরিবারের প্রতি মমতা আর ভালোবাসা আমাকে তোমার প্রতি দুর্বল করেছে। আমার শত কষ্ট আর অবহেলা মুখ বুঝে সহ্য করুন, যেভাবে তুমি আমাকে ভালোবেসে গেছো, সেই ভালোবাসায় আমাকে তোমার প্রতি দুর্বল করে দিয়েছে। আমি জানি না তোমাকে সারা জীবন নিজের করে পাবো কিনা, কিন্তু শুধু একটা কথাই জানি, তুমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে আমার জীবনে আসতে পারবে না। আমার ভালোবাসার আকাশে শুধুমাত্র একটাই চাঁদ, আর সেটা হলে তুমি। দ্রুত পায়ে ছাদে থেকে চলে যায় ইমন। এতক্ষণ চোখের কোটরে লুকানো জলটা বেরিয়ে আসে পরীর। নিজের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে তার। ইমনকে বলা প্রত্যেকটা কথায় নিজের ওপর ঘৃণা হতে থাকে। ধিক্কার দিয়ে নিজেকে বলে, ছি পড়ি, ছি, তুই কিভাবে পারলি মনকে এসব বলতে? এই তোর ভালোবাসা, এই তুই মনকে ভালোবাসিস? নিজেই নিজেকে ধমক দিয়ে বসে পড়ি। বিড়বিড় করে বলে ওঠে, এইসব বলা ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। বর্ষার বিয়েটা হওয়ার জন্য ইমানের সাথে যে নিরুর মিল হওয়াটা অত্যন্ত জরুরি। আমি চাই না আমার জন্য এই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাক, চাই না বর্ষার ভালোবাসাটা আমার জন্য ভেঙে যাক। চোখের জলটা মুছে আকাশের দিকে তাকায় পড়ি। ইমনের দেয়া চাদরটা শরীরের সাথে জড়িয়ে ডুব দেয় স্মৃতির সাগরে। অফিসের গাড়িটা নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে ভেতরে যায় নিরু। ফোনটা হাতে নিয়ে ইমনের নাম্বারে বারবার ডায়াল করতে থাকে, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। ফোনটা পুনরায় কানের কাছে নিতেই হঠাৎ একটা ছেলে সামনে এসে জিজ্ঞেস করে, আরে আপনি এখানে বয়ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে এসেছেন নাকি? ছেলেটাকে প্রথম দেখায় চিনে ফেলে নিরু। গায়ে হলুদের অনুষ্ঠানের সেই ছেলেটা। কপালটা ভাঁজ করে নিরু বলে, আপনার কোনো সমস্যা? না না, সমস্যা থাকবে কেন? সবকিছু ঠিকঠাক আছে, ইনফ্যাক্ট আরো ভালো লাগছে এখন। কিছুটা অবাক হয়ে নিরু বলে, ভালো লাগছে না কেন? সেদিন তো আমার পরিচয়টা আপনাকে দেওয়াই হয়নি, তাই আজ যখন দেখা হয়েছে পরিচয় পর্বটা সেরে নেই। আমি পৃথিব, এবার মাস্টার দেব। আপনি? বিরক্ত নিরু বলে, আমার পরিচয় জানার কোনো প্রয়োজন নেই। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান তো। আমার পরিচয় নিয়ে এখন নিজেরটা ফাঁকি মারছেন? উফ, ঠিক আছে, আমার নাম নিরুলতা চৌধুরী, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। হয়েছে, এখন চলে যান। এত রেগে যাচ্ছেন কেন? যতক্ষণ আপনার বয়ফ্রেন্ড না আসে ততক্ষণে আমরা বসে গল্প করতে পারি না? টেবিল থেকে পার্স আর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে নিরু বলে, আপনার সাথে গল্প করার কোনো ইচ্ছে আমার নেই। হনহনিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে যায় নিরু। পৃথিব মৃদু হেসে পেছন থেকে বলে, রাজকুমারী। রুমে দাঁড়িয়ে আস্তে আস্তে পায়চারি করে পরীর কথা ভেবে যাচ্ছে ইমন। বুঝতে পারে না কিভাবে নিরুর সাথে বিয়েটা আটকানো যায়, কিভাবে পরীকে স্ত্রী হিসেবে এ বাড়িতে প্রাপ্য সম্মান দেয়া যায়। পায়চারি বন্ধ করে বিছানায় বসে পড়ে। আচমকা ফোনটা বাজতে হাতে নিয়ে দেখে ইমরানের কল। রিসিভ করে হ্যালো বলতেই ইমরান বলে ওঠে, দোস্ত, নিরুদের বাসার সামনে তোকে যারা মেরেছিল তারা সবগুলো বারাজে গুন্ডা। এসব তুই কি বলছিস? সেদিনের ছেলেগুলো সাজুর বন্ধু না? ফোনের ওপাশ থেকে ইমরান বলে, আমার এক কাজিনের বাইকের কাগজপত্র না থাকায় পুলিশ সার্জেন্ট হাতে ধরা খেয়েছে। বাইকটা ছাড়াতে থানায় গেছিলাম আজ, সেখানে এই ছেলেগুলাকে হাজতে দেখে বিষয়টা জানতে পারলাম। কিন্তু আমার সাথে ওদের কিসের শত্রুতা? তুই কোনো চিন্তা করিস না দোস্ত, যে কারণেই থাকুক সেটা আমি খুঁজে বের করব। ফোনটা কান থেকে নিচে নামিয়ে রাখে ইমন। ভেবে পায় না সে কার সাথে এমন শত্রুতা থাকতে পারে, এমন কে আছে তার। অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিল নিরু। আচমকাই কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে কিছুটা রাগী গলায় জিজ্ঞেস করে, একি আপনি? আমার অফিসের ঠিকানা আপনি কিভাবে পেলেন? টেবিলে হাত রেখে সামনের দিকে খানিক ঝুঁকে পৃথিবী বলে,
সেটা না হয় অন্য কোনো সময় শুনবেন। আজ প্রথম আপনার অফিসে আসলাম, চা কফি কিছু তো অর্ডার করুন। পৃথিবীর কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় নীরু। কোনো মতে রাগটা কন্ট্রোল করে শান্ত গলায় বলে, আপনি আমার পেছনে উঠে পড়ে কেন আছেন বলেন তো, কি চান আপনি?